বাজার 25,000-এর উপর বা 25,000-এর কাছে ক্লোজ দেওয়ার পর এখন আমাদের প্রশ্ন যে 25,000টা মেনটেন করবে নাকি আবার 21,800 বা 22,000 আসতে পারে। হ্যাঁ, এটা আমি বলছি না, আপনাদের প্রশ্ন এসেছে আমার বিগত ভিডিওর নিচে একজন প্রশ্ন করেছে যে কেউ কেউ বলছে 21,800 আসতে পারে, আবার কি 21,800 আসতে পারে। আমি তার প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওতে। তার সাথে সাথে মার্কেট নিয়ে আলোচনা করব, সেক্টর নিয়ে আলোচনা করব, এবং আমার যে সুইং ট্রেডিং চ্যালেঞ্জ আপনাদের সাথে মে মাসের 1 তারিখ থেকে শুরু করেছিলাম, সেই সুইং ট্রেডিং চ্যালেঞ্জেরও আপডেট দেব। চলুন শুরু করি। প্রথমেই বলবো, বাজার যে আজকে ক্লোজিংটা দিল, আজকে কিন্তু মানে 25,000 লেভেলে বুলস আর বিয়ার্সদের মধ্যে একটু ফাইট হয়েছিল। যদিও আজকের টোটাল মার্কেট যদি দেখেন, বুলসরা দারুণ ভালো পারফর্ম করেছে, ঠিক আছে, কিন্তু 25,000-এ কল রাইটাররা কিন্তু এখনও ঢিঁট হয়ে বসে আছে, তাই জন্য 25,000-এর উপরে সেইভাবে মার্কেটকে আজকে টিকে থাকতে দেওয়া হয়নি। এবার যে কথাটা বলছি মন দিয়ে শুনবেন। কি বলছি? 25,000-এ কিন্তু অনেক, বা ওভারঅল মার্কেটে কিন্তু এখনো শর্ট আছে অনেকে, তাই জন্য, এবং এটা মান্থলি এক্সপায়ারির উইক, তাই জন্য যদি বাজার 25,030-এর কাছাকাছি বা 25,030-এর উপরে স্টে করে যায়, কনসিস্টেন্টলি ট্রেড করতে থাকে, একটু স্টে করে যায়, তাহলে কিন্তু একটা ওভারঅল শর্ট কাভারিং আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু শর্ট কাভার র্যালি আমরা দেখলেও দেখতে পারি, প্রোভাইডেড 25,030-এর উপর বাজার ওয়েট করলো বা 25,030-এর উপর বাজার অতিবাহিত করলো সময়। তাহলে যারা করে রেখেছেন তারা একটু ট্র্যাপড হবেন, স্পেশালি 25,000-এর কল রাইটাররা, এবং একটা শর্ট কাভারিং ব্যাপার আমরা দেখতে পারি মান্থলি এক্সপায়ারিতে। কিন্তু তাই জন্যই ওই নেকেড কল বাই করে রেখে দিলাম, ওই দেখা যাক কি হয়, এইগুলো তো জুয়ার পর্যায়ে চলে যায়। নর্মাল চার্ট দেখে ট্রেড করবেন, যদি স্টকে করেন স্টপ লস ডিফাইন থাকবে, এইভাবে ট্রেড করবেন, ঠিক আছে। ট্রেড করার সময় যাতে আপনার ওই মানসিকতা, ও জানি তো এবার তো উপরে যাবেই, এবার তো নিচে যাবেই, এই কথাগুলো কিন্তু খুব মারাত্মক, এবং ট্রেডারদের অবনতির বা ট্রেডারদের আনসাকসেসফুল হওয়ার পিছনে এই কারণগুলোই কাজ করে, যে হবেই, যাবেই, এই কথাগুলো আগে থেকেই ধরে নেন। চার্ট দেখবেন, চার্ট দেখে স্প্রেড করে কাজ করবেন যারা অপশানে করেন, যারা স্টকে কাজ করেন স্টকে স্টপ লস রেখে কাজ করবেন, প্রপার এন্ট্রি এক্সিটের উপর ফোকাস করবেন, এরকমভাবে পার্টিকুলার লেভেলগুলোতে একটু প্রফিট বুকিংয়ের দিকেও দেখতে পারবেন। যদি আপনার নেওয়ার পরে দামটা উপরের দিকে চলে যায়, তখন ট্রেলিং স্টপ লসটা একটু ট্রেল করে নিজের কেনা দামে নিয়ে যাবেন। এই যে ট্রেডিংয়ের যে ব্যাপারগুলো, সেইগুলোকে কিন্তু সেই গার্ডগুলো রেখে কিন্তু ট্রেড করতে হবে। যতই 25,000-এ একে ক্লোজিং হোক না কেন, থিওরিটিক্যালি 25,000 উপরের ক্লোজিং ভালো, তাও এই গার্ডগুলো মানে অফ গার্ড হয়ে ট্রেড করবেন না, তাহলে কিন্তু যে কোনো সময় ট্র্যাপড হবেন বা ফেসে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসি একটু একটু ডার্ক হর্সের দিকে। সেটা হচ্ছে, মানে যার হাতে ব্যাটনটা আছে, নিফটিকে 26,000-এ পৌঁছে দেবে নাকি 21,800-তে আসবে, সেটা যার হাতে আছে সেটা হচ্ছে ব্যাংক নিফটি। দেখুন, এই ফাঁকে আমি সেক্টরে আসবো, এই ফাঁকে একটু বলে নিই 21,800-এ আসবে প্রথমে নাকি উপরের দিকে যাবে, কি সেই প্রশ্নটার উত্তরটা আগে দিয়ে নিই, ঠিক আছে। তার আগে ভিডিওটাকে একটু লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন, আপনি মনে করুন শেয়ার মার্কেট কিসের রিফ্লেকশন, পজ করে অ্যান্সারটা দিন। নিশ্চয়ই জানেন, অর্থনীতি। অর্থনীতি তো ভারতের ইকোনমির বা ভারতের অর্থনৈতিক কাঠামো কেমন, তার একটা মুখ হচ্ছে শেয়ার মার্কেট। এবার বলুন, এবার আরেকটা প্রশ্ন করছি, অর্থনীতির কোন সেক্টর অর্থনীতির মুখ বা ভারতের ইকোনমির প্রধান মুখ সেক্টরটা হলো ব্যাংকিং সেক্টর, প্রধান মুখ ব্যাংকিং সেক্টর, তারপর অন্যান্য ব্যাপারগুলো আসে। কিন্তু অর্থনীতির মেন যে কাঠামোটা, সেটা ব্যাংকরাই বোঝায়। তো সেইটা যখন লাইফ হাইতে গেছে, মানে লাইফ হাইতে তো কিছুদিন আগেও গেছিল, 23শে এপ্রিল ধরুন লাইফ হাই হয়েছে, লাইফ হাই ক্লোজিং যদি দেখেন তাহলে 22শে এপ্রিল হয়েছে, তাই না। রিসেন্টলি, তার মানে রিসেন্টলি লাইফ হাই করছে, যেটা অর্থনীতির মুখ, অর্থনীতির কাণ্ডারি, সে লাইফ হাই করছে। সেটাই তো আমাদের একটা বলে দিয়েছিল এপ্রিল মাসেই, যে বাজার নিচে যেতে নারাজ অর্থনৈতিক কারণে, মানে ইন্ডিয়ার ইকোনমির কারণে নিচে যাবে না। হ্যাঁ,
ট্রাম্প একটু ডান্স বাংলা ডান্স করলো, পিঁপড়ের মতো পাকিস্তান ওই বড় হাতিকে একটু সুরসুরি দিল, তারপর যা প্রভাব পড়বে সেটা তো বুঝতেই পারলো। তো ওই রকম গুলো যদি করে, তার জন্য একটু সাময়িক সেটব্যাক, সাময়িক একটু ওঠানামা, এগুলো তো আছে, আমি ওগুলোর মধ্যে যাচ্ছি না। কিন্তু ইকোনমির যে কারণ, সেই প্রধান ইকোনমির কারণের জন্য তো হবে না। এটা এপ্রিল মাসেই মোটামুটি বাজার ধারণা দিয়েছিল, তখন নিফটি লাইফাই করেনি, লাইফাই তো এখনও নিফটি করেনি, কিন্তু এপ্রিল মাসেও নিফটি কিন্তু নিচের দিকেই ছিল আজকের থেকে অ্যাটলিস্ট। তখনও কিন্তু 22শে এপ্রিল যদি দেখেন, যে অর্থনীতির মুখ সে কিন্তু লাইফাই করেছে। এটা থেকেই বোঝা যায়, বা আমাদের বোঝা উচিত ছিল। এই জন্য আপনি বিগত 1 মাসের আমার ভিডিও দেখুন, প্রত্যেকটা ভিডিওতে, প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি কনফিডেন্স জুগিয়ে এসেছি, বলে এসেছি যারা লং টার্ম ইনভেস্টার তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইভেন 2 এপ্রিলেও বলেছিলাম লং টার্ম ইনভেস্টাররা নাকে তেল দিয়ে ঘুমান, ভালো স্টক বা ভালো মিউচুয়াল ফান্ড থাকলে। আর বাজে স্টক বা বাজে স্টক যদি থাকে ওগুলোকে ঝেড়ে ফেলে ভালো মিউচুয়াল ফান্ডে ঢুকে যান না। তখনও যদি কেউ করতো, এখন তো মনে হয় মোটামুটি তার লস অনেকটা কাভার হয়ে যেত। তো এই জন্য বলছি, এইখানে বাজে স্টক মানে কি, যে স্টকগুলো আপনি বোঝেন না, যে স্টকগুলোর ফান্ডামেন্টাল নেই, শুধু অন্যের কথাই কিনেছেন, নিজের কোনো স্টাডি করেননি, সেইগুলোকে বাজে স্টক আমি বলেছি। এই ভিডিওগুলো আগে হয়ে গেছে, আজকে এই কথাগুলো বলছি না, ঠিক আছে, কিন্তু আপনাদের মনে করিয়ে দিচ্ছি। তো এই জন্যই 25,000-এ দাঁড়িয়ে যখন আমরা ভাবছি যে আবার কি 21,800-এ আসবে, আমি তখন একটাই তাদেরকে বলবো যে যে কেন অন্যের কথা শুনছেন। ঠিক আছে, আমি বলছি না যে সবাই এই বলছে, কিন্তু সেখানে যুক্তিটা কি ছিল, নিজের যুক্তিটাও তো লাগাবেন, নিজের যুক্তিও লাগাবেন। আপনি নিফটির চার্টেই দেখুন, বাজার একবার এসেছে, ঠিক আছে, আবার পরের 21,800 তো আগেও এসেছিল, 21,000 এই এপ্রিলেই তো এসেছিল, 21,750 লো করেছিল। এবার দুবার চান্স দিয়েছে, এইখানে একবার এলো, এইখানে একবার এলো, ঠিক আছে, আবার এখানে এসে আবার 3 নম্বর বার নামবে, তারপর যাবে। মানে আপনাকে বাসে তোলার পরেই বাসটা যাবে, তা তো হবে, তা তো মার্কেট সময় দেয় না, তাই না? তাই জন্য আমাদের ওই বাসের একদম শেষ স্টপেজে দাঁড়িয়ে থাকতে নেই, মাঝখানে যে কোনো স্টপেজে উঠলেও আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব, কারণ ডেস্টিনেশনটা 15 বছর বাদে আসবে। মানে ইনভেস্টমেন্টটা কি 10 বছরের জন্য, 7 বছরের জন্য, 15 বছরের জন্য অ্যাটলিস্ট, তাই তো? তা লং টার্ম ইনভেস্টমেন্টকে এইভাবেই দেখতে হবে। সেখানে আপনি 22,000, 23,050-এ, 23,500-তে, 24,000-এ, এই বিভিন্ন লেভেলে ভাগ ভাগ করে টাকাগুলো ইনভেস্ট করা যেত। 3 লাখ টাকা থাকলে 3 ভাগে বা 6 ভাগে ইনভেস্ট করা যেত বিভিন্ন লেভেলে, কোনো তো অসুবিধা নেই। তাই জন্যই বলছি, নিজের বুদ্ধিটা লাগাবেন। অর্থনীতি ইন্ডিয়ার স্ট্রং আছে, এবং এখনও আছে, এবং আগেও ছিল। এপ্রিল মে মাসেও যে ইন্ডিয়ার অর্থনীতি ভেঙে পড়েছিল তা নয়। যে মার্কেটে কারেকশন দেখেছেন শুধুমাত্র ভ্যালুয়েশনের জন্য, ওভার ভ্যালুয়েশন একটু হয়ে গেছিলো, মিড ক্যাপ স্মল ক্যাপে ফ্রড জমেছিল, এবং সেটা হয়েছিল ওই ইউএসের কারণেই। কারণ হয়েছিল ইউএস ওই আফটার কোভিড ওই কোয়ান্টিটেটিভ ইজিং শুরু করে, ফ্রি মানি চলে আসে লোকের হাতে, ওরাই কিন্তু বেশি এখানে ইনভেস্ট করেছিল, তাতেই মিড ক্যাপ স্মল ক্যাপগুলো আরও ফুলে ফেঁপে ওঠে। লার্জ ক্যাপেও কিছু পরিমাণ ছিল ফ্রড, তাই জন্যই একটু কারেকশন মার্কেটের দরকার ছিল, সেই অনুযায়ী হয়েছে। কিন্তু অর্থনীতি খারাপ হয়ে গেছে খুব, সেগুলো তো তেমন তো কিছু হয়নি। তাই জন্যই বলছি, একটু বিশ্বাস রেখে লং টার্ম যারা আছেন করবেন, আর যারা শর্ট টার্ম আছেন, যারা আমি 6 মাসের জন্য ইনভেস্ট করতে চাই, 1 বছরের জন্য ইনভেস্ট করতে চাই, প্রথমে তো নিজেদের ইনভেস্টার বলাটা ছাড়ুন। 6 মাসের জন্য ইনভেস্টার হয় না, ওটা ট্রেডার হয়। 1 বছরের জন্য আমার পার্সোনালি, আমি ওদের ট্রেডারই ভাবি। ট্রেডার যদি হন তাহলে তো আর নিফটি ট্রেড করছেন না, আপনি স্টকে ট্রেড করছেন। সেক্ষেত্রে আপনি লেভেল দেখুন, স্টপ লস রাখুন, সাপোর্টে এলে নেবেন, নিজের যা প্যারামিটারগুলো ইউজ করেন, যা টেকনিক্যাল অ্যানালিসিস ইউজ করেন সেই অনুযায়ী করেন। তবে স্টপ লসটা অবশ্যই রেখে কাজ করবেন। স্টপ লস এলে লস বুক করে বেরিয়ে যাবেন, লাভ এলে বেরিয়ে যাবেন। যেখানে রেজিস্ট্যান্স দেখছেন, ফার্স্ট রেজিস্ট্যান্স অ্যাজ আ টার্গেট, সেখানে 50% বুক করলেন, বা ট্রেলিং স্টপ লস দিয়ে নিয়ে গেলেন, এইভাবে করবেন, ঠিক আছে? তো ইনভেস্টার বলবেন এদিকে লং টার্ম ভিউ রাখবেন না, এবং একদম পারফেক্ট 21,800-তে এলে নেব, এই মানসিকতাগুলো একটু আমাদের ছাড়া উচিত বলে আমার মনে হয়। আমার মনে হয় ইকোনমির দিক দিয়ে এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে, মানে 26শে মে আমি যখন এই ভিডিওটা তৈরি করছি বিকেলবেলায়, তখন কিন্তু ভারতের অর্থনীতির দিক দিয়ে কোনো রকম কালো মেঘ আমি দেখতে পারছি না, যাতে নিফটি আবার 21,800-তে আসে।
প্রোভাইডেড ওই দুটো ব্যাপার বললাম, যে গ্লোবাল অর্থনীতি যদি খারাপ হয়, গ্লোবাল ইউএসের নাচানাচি, অন্যান্য জিনিস, যুদ্ধ পরিস্থিতি, এই জিনিসগুলো যদি হয় তাহলে প্রভাব পড়তে পারে। তাও অল্প প্রভাব পড়বে, যদি খুব বেশি করে ওই গ্লোবাল জিনিসটা বিগড়ায় তাহলেই। তাছাড়া ইন্ডিয়ার ইকোনমির নিয়ে চিন্তার কারণ নেই। যাই হোক, আমি যা বলার বললাম। এবার আসবো আমি ইন্ডিভিজুয়াল মানে সেক্টরের চার্টগুলো নিয়ে আলোচনা করব। ব্যাংক নিফটির করলাম, এবার তার আগে বলে নিই, আমার একটু আপডেট দিয়ে নিই। আমার যে সুইং ট্রেডিং চ্যালেঞ্জটা যে মে মাসে আমি আপনাদের সাথে শুরু করেছিলাম এবং বলেছিলাম মে মাসের জন্যই শুধুমাত্র চ্যালেঞ্জ, এবং মে মাসের 1 তারিখে ঘোষণা করেছিলাম, তাতে দেখুন, তাতে গত ভিডিওতে, এই ভিডিওটা দুদিন আগে আমি রিলিজ করেছিলাম, এখানে 1,38,000 টাকা প্রফিট ছিল। হ্যাঁ, আগে ছিল 1,65,000 মতো, তার থেকে কমে ছিল, যেহেতু 2-3 দিন একটু লস হয়েছিল, যেহেতু মার্কেটটাও খারাপ ছিল, তা 1,38,000 হয়েছিল। আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমার ওপেন পজিশন ছিল, আজকে আমি ওপেন পজিশন থেকে 70%-এর মতো, 60-70% প্রফিট বুক করে নিয়েছি। কারণ দেখুন, দেখতেই পাচ্ছেন নিফটি তখন 24,853 ছিল, তখন যে লেভেলে বিভিন্ন স্টকগুলো ছিল, সেই স্টকগুলো এখন এই 200 পয়েন্ট 25,000-এ যাওয়ায়, আজকে তো 25,060-এও গেছিল বাজার, তাতে স্টকগুলো বেড়েছে, সবই বেড়েছে, তাতে আমি কিছুটা প্রফিট বুক করে নিয়েছি। আর এটা কিন্তু সুইং ট্রেডিংয়ের চ্যালেঞ্জ, হ্যাঁ, কোনো ফিউচার অ্যান্ড অপশান না, পিওর স্টকে সুইং ট্রেডিং। তো সেটা আমি করেছি। আর 30% ওপেন পজিশন আছে, যখনই ওপেন পজিশনটা শেষ হয়ে যাবে, এই সপ্তাহেই শেষ করতে হবেই আমাকে, যেহেতু এই সপ্তাহেই মে মাসের পর্যন্তই ট্রেডিং চ্যালেঞ্জটা, তার বেশি নয়। সুতরাং আমি এই সপ্তাহে শেষ করে দিয়ে একটা ডিটেলস অ্যানালিসিস আনবো আপনাদের জন্য। যদি ডিটেলস অ্যানালিসিসের ভিডিও পেতে চান, যেখানে শুধু সুইং ট্রেডিং এবং ডিটেলস আমার এই চ্যালেঞ্জটা কি হলো, কীরকম ট্রেডগুলো ছিল, কোনটা ভালো ট্রেড, কোনটা খারাপ ট্রেড, এবং ইটিএফেও ট্রেড ছিল, সেই জিনিসগুলো নিয়ে যদি জানতে বুঝতে চান, প্লিজ নিচে একটা কমেন্ট করে দেবেন সুইং ট্রেডিং, সেটা নিয়ে আমি আপনাদের সামনে অবশ্যই ভিডিও আনবো। আরেকটা কথা বলে রাখি, 70% প্রফিট বুক করার পর কিন্তু আমার এই প্রফিটেবিলিটি যেটা ছিল গ্রাফটা, মানে ইকুইটি কার্ভ যদি বলেন, সেটা কিন্তু হাইয়েস্ট পর্যায়ে পৌঁছেছে। এই ট্রেডিং চ্যালেঞ্জের এখন আমি হাইয়েস্ট লাভে বসে আছি। সেটা আমি যখন পুরো পজিশনটা ক্লোজ করব, এই সপ্তাহেই ভিডিও এনে অ্যানালিসিস করে দেবো, কিন্তু এখন হাইয়েস্ট প্রফিটে আছি। যাই হোক, ভালো, আপনাদের ভালোবাসা এবং সমর্থনও পেয়েছিলাম এই ট্রেডিং চ্যালেঞ্জ শুরু করার সময়, এবং ট্রেডিং চ্যালেঞ্জটা খুব কঠিন সময় শুরু করেছিলাম। মে মাসের 1 তারিখ বা এপ্রিলের 30 তারিখে যখন ঘোষণা করি, মনে করে দেখুন কি অবস্থা চলছে। যেটা একটা যুদ্ধ ভাব, পেহেলগামের ব্যাপারটা চলছে, ট্রাম্পের ট্যারিফ যুদ্ধটা চলছেই, মানে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জটা নিয়েছি, যেখানে শর্ট করা যায় না। এফএনওতে তো শর্ট করা যায়, কিন্তু এখানে তো করা যায় না, এখানে ডেলিভারিতেই লং নিয়ে কাজ করতে হবে। সেই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে করেছি। এই জিনিসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটু সুইং ট্রেডিং এই কথাটা লিখে দেবেন। আর যারা আমার সুইং ট্রেডিং কোর্সে ভর্তি হতে চান, গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সেও লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে চেক ইন করে নিতে পারেন, সেখান থেকে কোর্সে মানে জয়েন করে নিতে পারেন। 8ই জুন থেকে কোর্স স্টার্ট হবে, তার আগে করে নেবেন। নো টিপস, আমি কিন্তু স্টুডেন্টদেরও কোনো টিপস দিই না, ইউটিউবেও টিপস দিই না। টিপস মানে আমি যে ট্রেড নিচ্ছি সেগুলো বলে দেওয়া, ওইসব নয়, ওইভাবে শেখা যায় না। শুধুমাত্র আমি কিসের বেসিসে, আমার প্যারামিটারগুলো কি কি, আমার সাইকোলজিটা কিভাবে কাজ করে, কিভাবে মানি ম্যানেজমেন্ট করি, কিভাবে ট্রেড ম্যানেজমেন্ট করা হয়, এন্ট্রি এক্সিট প্ল্যান বা ট্রেড ডিউরিং দ্য ট্রেড কিভাবে প্ল্যান করি, এই জিনিসগুলো কিন্তু আমার থাকবে। স্পেশালি ফোকাস অন রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট। যাই হোক, যদি আমার থেকে শিখতে চান তাহলে জয়েন করে নেবেন। এবার আসি পরের সেক্টরে হলো স্মল ক্যাপ আর মিড ক্যাপ। স্মল ক্যাপ যদি দেখেন, এই যে আগের যে বিগ রেড ক্যান্ডেল হয়েছিল, তার কাছেই আছে, টাচ অ্যান্ড গো। আজকে উপরে গেছিল, কিন্তু ব্রেকআউট সেই অর্থে দেয়নি, নিফটিও সেই অর্থে ব্রেকআউট দেয়নি। নিফটির ব্রেকআউটের যে আগের যে হাই করেছিল রিসেন্টলি, তার থেকে একটু নিচে আছে, ঠিক আছে, একটুই নিচে আছে। স্মল ক্যাপও তাই। মিড ক্যাপ দেখি, মিড ক্যাপও কিন্তু উপরের দিকে যায়নি, মিড ক্যাপের থেকে স্মল ক্যাপ একটু বেশি পারফর্ম করছে, কারণ নিচেও নেমেছে মিড ক্যাপ, মানে স্মল ক্যাপ বেশি মিড ক্যাপের তুলনায়, তাই। তো যাই হোক, এখনও করেনি, তবে একটা ভালো প্যাটার্ন তৈরি হচ্ছে, বা এই অ্যাটলিস্ট রেড ক্যান্ডেলের নিচে ট্রেড করছে না, যেটা একটা ভালো দিক।
আইটি আইটি ঠিক আছে, কনসলিডেশন জোনে আছে, ইটস ওকে। ফার্মা সেক্টর সেই কনসলিডেশন জোনেই আছে, দেখতে পাচ্ছেন। মেন গতকালও আমি বলেছিলাম যে আজকে কিন্তু পিএসইউ ব্যাংক নিয়ে আলাদা করে বলার কিছু নেই, অটো সেক্টরটা মোটামুটি সেই একই রেড ক্যান্ডেলের কাছাকাছি আছে। যতক্ষণ এই রেড ক্যান্ডেলের লো বা এই রিসেন্ট লোটা ভাঙছে ততক্ষণ পর্যন্ত ইটস ওকে। এবার এখানে একটা কথা বলে নিই, আরও আসবো। গতকালের ভিডিওতে মনে করে দেখুন, এই যে খবরের অপেক্ষায় সবাই ছিল সেটা এসে গেল। দুটো বিগ নিউজ নিয়ে বলেছিলাম গতকাল যেটা এসেছিল, একটা হলো আপনার আরবিআই যে ডিভিডেন্ড ঘোষণা করেছে ভারত সরকারের জন্য, মোটা একটা ডিভিডেন্ড, আর ইন্ডিয়ার ফোর্থ ইকোনমিতে উঠে আসা, যেটা একটা সেন্টিমেন্টাল ভালো খবর। এবং আমি তখন বলেছিলাম ক্যাপিটাল সেক্টরে বা ক্যাপিটাল গুডস সেক্টরে বা ইনফ্রা জাতীয় সেক্টরের উপর ক্যাপেক্স, যেগুলো ক্যাপেক্স ওরিয়েন্টেড সেক্টরগুলো একটু ভালো হতে পারে বা ভালো ভাববে মার্কেট। আজকে দেখুন সেগুলো বেড়েছে। তারপর বলেছিলাম রেলওয়ে থেকে শুরু করে ডিফেন্স তো ঠিক আছে, এতদিন অনেকটা বেড়েছে, আজকে তেমন অর্থে তেমন বাড়েনি, তাও ঠিক আছে, মানে ইটস ওকে। সরকারি কোম্পানিগুলো দেখুন আজকে ভালো বেড়েছে, ইনফ্রা জাতীয় থেকে শুরু করে সরকারি কোম্পানি এই সেন্টিমেন্টে থাকবে। এবার দেখুন সরকার আসলে এক্সপেন্ড করছে কিনা, এই টাকাটা নিয়ে কি করছে সেটা তো পরে দেখার বিষয়। ওই মার্কেট যেমন হাওয়ায় হাওয়ায় আগে বেড়ে যায়, সেই জিনিসগুলো কিন্তু হয়েছে আজকে। যাই হোক, এবার আমরা আসবো পরের ব্যাপারে, এফএমসিজি সেক্টর। এফএমসিজি সেক্টর কিন্তু এই কনসলিডেশন জোন থেকে একটু বেরোবার প্রবণতা দেখাচ্ছে, এই যে একটু হয়েছে, তারপর যদি উপরে যায় তো ভালো, এখনো ওই বক্সের মধ্যেই ট্রেড করছে। ওকে, মেটাল সেক্টর কিন্তু আজকে এই সুইং হাইয়ের উপরে, রিসেন্ট যে একটা বড় সুইং হাই যেটা মার্চ মাসের সুইং হাই ছিল তার উপরে কিন্তু যা মানে প্রায় ক্লোজ দিয়েছে বলা যায়, টাচ অ্যান্ড গো। সুতরাং এটাও ভালো। এবার মেটাল সেক্টরটা একটু ভোলাটাইল, খুব যদি আপনি অ্যাগ্রেসিভ ধরনের না হন তাহলে অ্যাভয়েড করবেন, যদি অ্যাগ্রেসিভ হন, মেটাল বোঝেন তাহলে করবেন, ঠিক কোনো অসুবিধা নেই। নিফটি এনার্জি একটা ব্রেকআউট দিয়েও আজকে ওই একটা ক্যান্ডেল তৈরি করেছে, ঠিক ব্রেকআউটটা হব করেও ওই জায়গায় আছে, ক্লোজিংটা ভালো, তবে একদিন হয়তো বেনিফিট অফ ডাউট দেওয়া যেতে পারে। রিয়ালিটি সেক্টর নজর কাটছে, একটু নজরে রাখবেন রিয়ালিটি সেক্টরের ক্ষেত্রে। সামনে যদিও ফেব্রুয়ারির হাইটা আছে, তাও চার্ট প্যাটার্ন কিন্তু ভালো হচ্ছে। আজকে এই রেড ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিতে যাচ্ছিল, কিন্তু তাও দিতে পারেনি, কিন্তু আমার মনে হয় যে চার্টটা স্ট্রং আছে অ্যাটলিস্ট। যাই হোক, এই কটা সেক্টর নিয়ে মোটামুটি আলোচনা থাকলো। ডিফেন্স নিয়ে আর আলাদা করে বলছি না, ওটা তো ঠিকই আছে মোটামুটি, এত বেড়েছে, এবার একটু কনসলিডেট করবে, একটু নামবে, ওটা হতেই পারে, ওইটা নিয়ে বলার কিছু নেই। তবে নিফটির 25,000-এর উপরের ক্লোজিং ভালো, খারাপ নয়, দেখা যাক এবার কি হয়। যাই হোক, আপনারা যদি ওই আমার সুইং ট্রেডিংয়ের চ্যালেঞ্জের আপডেট পেতে চান একটা ডিটেলস ভিডিওর মাধ্যমে, যখন আমি আমার ওপেন পজিশনটা ক্লোজ করে দেবো এই সপ্তাহে, প্লিজ সেটা যদি চান নিচে একটু সুইং ট্রেডিং এইটা লিখে দেবেন। এই চ্যালেঞ্জটা যদি ভালো লাগে, একটু সুইং ট্রেডিং এই ওয়ার্ডটা লিখে দেবেন, তাহলে আমি পরবর্তীকালে আবার এই ধরনের কোনো চ্যালেঞ্জ কোনো একটা মাসে অবশ্যই আনবো। ঠিক আছে, আপনাদের কি মতামত, আপনারা কি এই চ্যালেঞ্জগুলো আরও বেশিভাবে দেখতে চান কিনা, সেই জিনিসগুলো একটু করবেন। কারণ দেখুন, এগুলো করে আপনাদের যদি কাজে লাগে তাহলেই আমার ভালো। এবং লিমিটেশন আছে, আমি ওপেন পজিশন নিয়ে কথা বলতে পারি না, স্টক নিয়ে ইন্ডিভিজুয়ালি কথা বলতে পারি না, যেগুলোতে আমার পজিশন আছে। এখন সেবির রুলস রেগুলেশনগুলো অনেকটা স্ট্রিক্ট, তার মধ্যে থেকে যতটা করা যায় সেক্টর নিয়ে আমি তাই বলি। এইভাবে করে আমি যতটা পারি আপনাদের সাথে চার্ট এঁকে বলে দিই যে এই চার্টে এরকমভাবে আমি এন্ট্রি নিয়েছিলাম, কোনো স্টক বা সেক্টরের নাম বলছি না, এরকম চার্ট প্যাটার্নে আমি ট্রেড করেছিলাম, একটা এঁকে আপনাদের বোঝাই। তাহলে কি এইভাবে করলে যতটা রেগুলেশনের মধ্যে থেকে কাজ করা যায়, আশা করি আপনাদের ভালো লাগে। এবং আমি যখন এর কনক্লুশন যে ভিডিওটা আনবো এই উইকে, সেখানে কিন্তু আরও ডিটেলস ব্যাপারগুলো থাকবে। ভালো থাকবেন সবাই, ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সুইং ট্রেডিং কোর্সের ডিটেলস দেওয়া আছে, অ্যাপেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে নেবেন, চেক আউট করে নেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।